শুরু করছে খবর দিনভর। আর খবর দিনভরের শুরুতেই নজর রাখবো বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত। বিএলওদের জন্য 16 দফা গাইডলাইন কমিশনের। 4 নভেম্বর থেকে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা। প্রত্যেক ভোটারের নামে 2টি এনুমারেশন ফর্ম। ফর্মে ভোটারের ছবি সহ পার্ট ও বুথ নাম্বার। ভোটারকে না পেলে বাড়িতে ফর্ম দিতে হবে। ফর্ম জমা দিতে কোনো রকম কোনো নথি দিতে হবে না। এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় নাম। আচ্ছা, এই যে এসআইআর ফর্ম, এই এসআইআর ফর্ম কেমন হবে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। নিউজ 18 বাংলায় দেখাবো সেই এক্সক্লুসিভ এসআইআর ফর্ম। বাংলায় কেমন হবে এসআইআর এর এনুমারেশন ফর্ম। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবে। এই ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কি কি থাকবে। এপিক নাম্বার, ঠিকানা, তার সঙ্গে ক্রমিক সংখ্যা, সব কিছু থাকছে। আর তার সঙ্গে সাম্প্রতিক যে ফটো, সেই ফটো দিতে হবে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা, এসআইআর এর ফর্ম নিউজ 18 বাংলায়। আর এসআইআর আবহে বিএলওদের হুঁশিয়ারি কমিশনের। নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের নির্দেশ। আজ দুপুর 12টা পর্যন্ত ডেডলাইন। বিএলওরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের হুঁশিয়ারি। আরও একবার জানাবো, এসআইআর আবহ আর তাতে বিএলওদের হুঁশিয়ারি কমিশনের। নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের নির্দেশ। আজ দুপুর 12টা পর্যন্ত ডেডলাইন। বিএলওরা যদি নিয়োগপত্র না নেয় তাহলে সাসপেন্ডের হুঁশিয়ারি। জেলা শাসক ও ইআরওদের কি নির্দেশ কমিশনের, অবশ্যই আপনাদের জানাবো। তার আগে আরও একবার জানাই, এসআইআর আবহে বিএলওদের হুঁশিয়ারি কমিশনের। যদি তারা নিয়োগপত্র না নেয় তাহলে সাসপেন্ডের নির্দেশ। এবং আজ দুপুর 12টার মধ্যেই নিয়োগপত্র নিতে হবে, কারণ 12টা পর্যন্তই ডেডলাইন। বিএলওরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের হুঁশিয়ারি। জেলা শাসক ও ইআরওদের নির্দেশ কমিশনের। এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কর্মী ও বিএলএদের সতর্ক করলেন বাঁকুড়ার সাংসদ। নাগরিক কমিটি তৈরি করে লিস্টে নাম নিশ্চিতের পরামর্শ। কি বলেছেন তিনি, কি পরামর্শ দিয়েছেন, আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখো সোনিয়া, বাঁকুড়ার যে অডিটোরিয়াম, সেখানে মহিলা কর্মী সম্মেলন ছিল এবং সেখানেই কিন্তু বাঁকুড়ার যে সাংসদ অরূপ চক্রবর্তী তিনি দাবি করেছেন দল পরে হবে, যে কর্মীরা রয়েছেন তারাই তো বিএলও হবে মূলত, এবং সেই কারণে তাদেরকেই একটা সচেতন করা হয়েছে যে দল পরে করবেন। কিন্তু এই মুহূর্তে এই যে এসআইআর চলছে, সেখানে কিন্তু দলের বা মানুষের, সাধারণ মানুষের অন্তর্ভুক্তি, নাম অন্তর্ভুক্তি খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে যারা এই এসআইআর এর অন্তর্ভুক্ত হবেন বা বিএলএ হবেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলা চলে বা সচেতন করা চলে যে তিনি কিন্তু বলেছেন যে এই যারা বৈধ ভোটার তাদের কিন্তু নাম তুলতেই হবে, কারণ আগামী দিনে এই নাম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু থানায় অভিযোগ নেওয়া যাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, রেশন পাবেন না। এই সব যে সামাজিক বাধাগুলো রয়েছে বা ভূতি রয়েছে সেগুলো থেকে তারা দূরে চলে যাবেন, তারা বঞ্চিত হবেন। এবং সেই কারণেই মূলত দলের বিএলএ হবেন কর্মীরা, তাদেরকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা তিনি বলতে পারেন না, এটা অসাংবিধানিক। কেননা যারা সংবিধানের কাজ করছেন, যারা বিএলএ হবেন, তারা মূলত তারা যে সময় এই এসআইআর শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু এটা সংবিধানের অংশ। সেক্ষেত্রে এই সংবিধান মানেন না যারা ভয় খাচ্ছেন যে কর্মীরা বা যারা ভুতুড়ে ভোটার ছিল তারা বাদ হয়ে যাবে, সেই কারণে তারা এই উক্তি। বেশ, কর্মী ও বিএলএদের সতর্ক করেছেন বাঁকুড়ার সাংসদ। কি বলেছেন মঞ্চ থেকে একবার শোনাই। আমাদের বুথে যারা আছেন তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তোলেন, কাজের কাজ কিছু করে না। এটা আপনাদের গার্ড দিতে হবে, বুথে কর্মীরা কাজ করছে কি করছে না। যারা বিএলও দায়িত্ব নিয়েছেন তাদেরকে, বিএলএদেরকে কাজ করতে হবে। বিএলএ তাস খেললে হবে না, ঘুমোলে হবে না। প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই, আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে দিতে হবে।
কোনো মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না পড়ে। সিপিএম বিজেপি পরে হবে, দল পরে হবে, মানুষকে বলতে হবে ভোটার লিস্টের নামটা তুলুন। আপনি ভোটারের নাম না থাকলে থানায় গেলে আপনার ডায়েরি নেবে না, আপনাকে বিদেশি তকমা দিয়ে দিবে। আপনি রেশনে চাল পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি যদি ভোটার লিস্টের নামটা সুরক্ষিত না রাখতে পারেন। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। মঞ্চে তিনি এই বক্তব্য রেখেছিলেন, আর তারপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কি বললেন অরূপ চক্রবর্তী দেখুন। নাগরিক কমিটিটা এই জন্য হবে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে। ভোটার লিস্টে নাম না থাকলে তুমি থানায় ডায়েরি নেবে না, তোমার রেশন বন্ধ হয়ে যাবে, তোমার চিঠি আসবে না, কোনো ইলেকট্রিকের কানেকশন পাবে না, অনেক প্রবলেমের মধ্যে পড়বে। এটা তো গ্রামের লোক সকলে ব্যাপারটা জানে না। নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল ফল পরে, আগে আমার নামটা তুলতে হবে। কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষকে। ভোটার তালিকায় নাম তোলাতে কর্মী আর বিএলএদের সতর্ক বার্তা অরূপ চক্রবর্তীর, আর অসাংবিধানিক মন্তব্য তোপ বিজেপি বিধায়কের। ওপেনলি এটা বলা যায় না, গণতন্ত্রকে খর্ব করা হয়। এসআইআর নিয়ে তিনি ডিএম এর কাছে যেতে পারেন, ব্লকে যেতে পারেন, এসডিওর কাছে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। রাজনৈতিক খোলা মঞ্চে রাজনৈতিক বক্তব্য এখন চলে না বিষয়টা নিয়ে। আইন নিয়ে তিনি সেখানে অ্যামেন্ডমেন্ট করছেন, এটা বোঝা হচ্ছে শাসক দলের এমপি এমএলএ এরা খেপে গিয়েছে। নির্বাচন কমিশনার তিনি এসআইআর লাগু করেছেন, এখানে হবে, এবং কোটির অধিক ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার সব বাদ চলে যাবে। আর এসআইআর চালুর পরই এজেন্টদের নিয়ে বৈঠকে তৃণমূল। আজ তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএদের নিয়ে বৈঠক রয়েছে। কখন রয়েছে এই বৈঠক, শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন এই বৈঠকে, আর কি কি কর্মসূচি রয়েছে, আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো আবিরের কাছ থেকে। আবির, বিকেল 5টার সময় বৈঠকটি হওয়ার কথা রয়েছে, এবং এই বৈঠকের ক্ষেত্রে মূলত গুরুত্ব যেটাতে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যারা বিএলএ 1 রয়েছেন তাদের ভূমিকা। তার কারণ হচ্ছে প্রত্যেক কটা জায়গাতে যারা বুথ লেভেল যারা এজেন্ট থাকবেন তারা মূলত হচ্ছে রাজ্য এবং বুথ ভিত্তিক সেখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের সম্পর্কে যাবতীয় তথ্য তাদের কাছে থাকবে। তুমি জানো যে এর আগেও একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক, সেখানেও বিএলএদের কি ভূমিকা হবে, কিভাবে ভোটার তালিকা সংশোধনীর কাজ তারা দেখবেন, ওই অংশের মানুষ কতজন রয়েছেন, কতজন ভোটার, একদম পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করে নিতে বলা হয়েছিল। এসআইআর এই রাজ্যে ঘোষণা হয়ে যাওয়ার পর যখন প্রক্রিয়ার কাজ শুরু হতে চলেছে তখন যারা এই বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। ফলে তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে, কিভাবে তারা কাজ করবেন, কিভাবে মানুষের সঙ্গে থাকবেন, তার কারণ গতকালকে তিনি ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে তৃণমূল স্তরের সমস্ত নেতা কর্মীদেরকে রাস্তায় থাকতে হবে, সমস্ত ধরনের সাহায্য তারা মানুষকে করবেন। কিন্তু এই তথ্য পাওয়ার ক্ষেত্রে বিএলএদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকে। ফলে তা নিয়ে আজকে বিকেল 5টার সময় বৈঠক হওয়ার কথা রয়েছে। বেশ, সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর ভারতের নাগরিকত্ব পান এখানকার বাসিন্দারা। আর এসআইআর ঘোষণার পর সেই ছিটমহলের মনেই আশঙ্কার মেঘ। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002-এ। তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। তারপর 2015-এ ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক, ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ। 2002-এ কেউই ভারতের ভোটার ছিলেন না, সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। 2011-এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে। সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল, কারো ওঠেনি। ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে। এতেই অনেকে চিন্তায়। 2 বছর সরকারের মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে, ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না, নামটা তুলতে পারিনি। ওটা নিয়ে একটা বিরাট চিন্তায় আছি আর কি। ভোটার কার্ড, আধার কার্ডটা হয়েছে। চিন্তার কারণ আরো রয়েছে। ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে, সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন। কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন, এ নিয়েও চিন্তায়।
যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিচ্ছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11-র আগে বা 15-র আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি। ছিটমহলের 12,000 বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 2015 সালের 1 আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে। এবার তাদের ক্ষেত্রে কি হবে, নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে, যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। সংশোধনী আইনে যদি ছিটমহলের বাসিন্দারা আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারবে। ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে, যে আবেদনপত্রটা যদি ওরা সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত, তাদের কোনো চিন্তার কারণ নেই। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর, কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? চিন্তায় অনাথ আশ্রমের আবাসিকরা, কারণ অনেকেই মা বাবার পরিচয় জানে না, তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা সেটাও জানা সম্ভব নয়। তাহলে এবার কি হবে? এই একই প্রশ্নের উত্তর খুঁজছেন গৃহহীন ভবঘুরে থেকে যৌনকর্মীদের ছেলেমেয়েরাও। কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই। সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18, ভোটার তালিকায় নাম তুলবে, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা, কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমের আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজিই মানুষ হয়েছি। আমি তো জানি না, মানে আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য। আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মার নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে, তার পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে। তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে, না যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই। তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি, তাহলে এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অর্থাৎ এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। এখানে যদি রাত্রিবেলা ঘোরা যায় দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে। আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই,
তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন, বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। মোদি মমতা রাজনীতির ময়দানে যুযুধান, কিন্তু বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতার গল্প। এখানে দিদি মমতা, ভাই নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে যুযুধান। বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা। এখানকার মমতা মোদির মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই, আছে রক্তের সম্পর্ক। দিদি মমতা, ভাই নরেন্দ্র মোদি। দুবরাজপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া। এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদি। 2002 সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে। দুবরাজপুরের এই নরেন্দ্র মোদির 3 দিদি। বড় দিদির নাম মমতা, তার বিয়ে হয়ে গিয়েছে, থাকেন কলকাতায়। দুবরাজপুরে নরেন্দ্র মোদির চাল ডালের দোকান। একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে। দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে। ছোট থেকে আমার জেঠাটার নাম রেখেছিল, তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি, এটা এখন নেই, তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে। তো এতে আমার কোনো, এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে। ইনসিডেন্সলি, কোইন্সিডেন্সলি, যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই আর্থে, তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি। না, আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না, কেন কি বড় না। হ্যাঁ, তো আর এমনি আমার ভাই খুব মানে লাভেবল। যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয়, সেটা আমরা এখানে দেখছি। এটা ভালো, আপনারা এটা খুঁজে পেয়েছেন, আমাদেরকে দেখাচ্ছেন, এটাও আমরা উপভোগ করছি। ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বেশ এটা কৌতূহল, হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী, আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদীকে পেয়েছি। এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে, তার নাম মমতা। সেটাও একটা বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।